দর্শক, ভিডিওর শুরুতেই আপনাদের আজকের মূল আলোচনার একটা পরিষ্কার ধারণা দিয়ে রাখি। আজকে আমরা মূলত তিনটি বড় এবং চমকে দেওয়ার মতো জিওপলিটিক্যাল ডেভেলপমেন্ট নিয়ে কথা বলবো। প্রথমত, মাত্র 40 দিনের একটি যুদ্ধ কিভাবে আমেরিকার মতো সুপার পাওয়ারের শুধু অহংকারই ভাঙেনি, বরং তাদের অর্থনীতিকে একেবারে খাদের কিনারায় এনে দাঁড় করিয়েছে, এবং পেন্টাগন কিভাবে এই বিশাল ক্ষতির হিসাব দুনিয়ার কাছে লুকাচ্ছে তা নিয়ে আমরা আলোচনা করব। দ্বিতীয়ত, আমরা দেখব কিভাবে এই যুদ্ধের কারণে খোদ ন্যাটোর ভেতরে এক বিশাল ফাটল ধরেছে, যেখানে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খোদ তাদের ন্যাটো মিত্র ইটালি এবং স্পেনের বিরুদ্ধে প্রকাশ্য হুমকি দিচ্ছেন। এবং তৃতীয়ত, আমরা বিশ্লেষণ করব কিভাবে ইউরোপের মাটিতে থাকা আমেরিকান সামরিক ঘাঁটিগুলো এখন খোদ আমেরিকার জন্যই গলার কাটা হয়ে দাঁড়াচ্ছে। দর্শক, এই খবরগুলো কোনো সাধারণ আপডেট নয়, বরং এর পেছনে লুকিয়ে আছে গ্লোবাল পাওয়ার শিফটের একটা বিশাল চিত্র। তাই শুধু কি ঘটেছে তা নয়, কেন ঘটেছে এবং এর সুদূর প্রসারী প্রভাব কি হতে যাচ্ছে তা নিয়ে আজ আমরা একদম প্র্যাকটিক্যাল আলোচনা করব। দেখুন, আন্তর্জাতিক রাজনীতিতে একটা কথা খুব প্রচলিত আছে, আর তা হলো মিত্রতার একটা বিশাল চড়া দাম চোকাতে হয়। আর আমেরিকা ঠিক এই মুহূর্তে তাদের সবচেয়ে প্রিয় মিত্রকে বাঁচাতে গিয়ে নিজেদের অর্থনীতির যে কি ভয়াবহ ক্ষতি করেছে তা এখন আর ধামাচাপা দেওয়া যাচ্ছে না। গতকাল 1 মে 2026 তারিখে ইরান একটি অত্যন্ত চাঞ্চল্যকর এবং বিশাল দাবি করেছে, যা পুরো পশ্চিমা মিডিয়াকে নাড়িয়ে দিয়েছে। ইরানের দাবি অনুযায়ী এই 40 দিনের যুদ্ধে আমেরিকার এমন এক মহা বিপর্যয় এবং সুপার লেভেলের আর্থিক ক্ষতি হয়েছে, যা ডোনাল্ড ট্রাম্প প্রশাসন এবং পেন্টাগন মরিয়া হয়ে সারা বিশ্বের কাছ থেকে লুকানোর চেষ্টা করছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে অত্যন্ত স্পষ্ট ভাষায় বলেছেন যে পেন্টাগন যুদ্ধের আসল খরচ নিয়ে ডাহা মিথ্যে কথা বলছে। তার দেওয়া তথ্য অনুযায়ী শুধুমাত্র নেতানিয়াহুর একগুঁয়েমির কারণে এবং তাকে অন্ধভাবে সমর্থন করতে গিয়ে আমেরিকা সরাসরি $100 বিলিয়ন বিশাল এক ধাক্কা খেয়েছে। এখানে একটা জিনিস বুঝতে হবে দর্শক, এই $100 বিলিয়ন কোনো সাধারণ সংখ্যা নয়। পেন্টাগন সরকারিভাবে ক্ষতির যে হিসেব দেখাচ্ছে, এই অঙ্ক তার চেয়ে 4 গুণ বেশি। আব্বাস আরাগাচি অত্যন্ত তীক্ষ্ণ একটি মন্তব্য করেছেন যে ইসরায়েল ফার্স্ট নীতির মানেই হলো আমেরিকা লাস্ট, অর্থাৎ মিত্রকে খুশি করতে গিয়ে আমেরিকা নিজেদের সাধারণ নাগরিকদের স্বার্থকে সবার পেছনে ফেলে দিয়েছে। এই $100 বিলিয়ন বোঝা কিন্তু আকাশ থেকে পড়ছে না, এই পুরো চাপটা গিয়ে পড়ছে আমেরিকার সাধারণ করদাতাদের ঘাড়ে। হিসাব করে দেখা গেছে এই যুদ্ধের কারণে আমেরিকার প্রতিটি পরিবারকে প্রতি মাসে গড়ে $500 একটি অতিরিক্ত বিল চোকাতে হচ্ছে, এবং মুদ্রাস্ফীতির কারণে এই অঙ্কটা অত্যন্ত দ্রুত গতিতে বেড়েই চলেছে। দেখুন, আসল ব্যাপারটা হলো ক্ষতির এই বিশাল অঙ্কটা শুধু ইরানের একক কোনো দাবি নয়, খোদ আমেরিকার ভিতরেই এখন এই নিয়ে প্রবল সন্দেহ এবং বিতর্ক শুরু হয়েছে। স্বয়ং আমেরিকান নিউজ চ্যানেল CNN একটি রিপোর্টে পেন্টাগনের দেওয়া $25 বিলিয়ন ক্ষতির যে দাবি, সেই দাবির উপর সরাসরি প্রশ্ন তুলছে। CNN তাদের বিশ্লেষণে দেখিয়েছে যে পেন্টাগন অত্যন্ত সুকৌশলে তাদের সরকারি হিসাবে শুধুমাত্র সামরিক হার্ডওয়্যার বা যুদ্ধ বিমান ধ্বংসের মতো নির্দিষ্ট কিছু ক্ষতির উল্লেখ করেছে, কিন্তু ইরান তাদের জবাবি হামলায় আমেরিকার যেসব সামরিক ঘাঁটিগুলোতে ভয়াবহ আঘাত এনেছে এবং সেখানে যে বিপুল পরিমাণ কাঠামোগত ক্ষতি হয়েছে, পেন্টাগন সেই হিসেবটা সম্পূর্ণ গায়েব করে দিয়েছে। এখন আপনি যদি একটু গভীরভাবে চিন্তা করেন তাহলে বুঝতে পারবেন যে একটি সামরিক ঘাঁটির মেরামত এবং সেখানে থাকা ধ্বংস হয়ে যাওয়া অত্যাধুনিক অস্ত্রশস্ত্রের ঘাটতি পূরণ করার খরচ যদি মূল হিসাবের সাথে যোগ করা হয়, তবে এই ক্ষতির পরিমাণ অনায়াসেই $50 বিলিয়ন ছাড়িয়ে যায়। আর
হার্ভার্ড ইউনিভার্সিটির মতো পশ্চিমা থিঙ্ক ট্যাঙ্ক এবং বিশেষজ্ঞদের দেওয়া হিসেব তো এর চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর। তাদের বিশ্লেষণ অনুযায়ী ইরানের বিরুদ্ধে এই সংঘাতে জড়ালে দীর্ঘমেয়াদে আমেরিকার প্রায় 1 ট্রিলিয়ন বা 1,00,000 কোটি ডলারের বিশাল অঙ্কের খেসারত দিতে হতে পারে। হাওয়ার্ডের রিপোর্টে পরিষ্কার বলছে এই 40 দিনের যুদ্ধে আমেরিকার প্রতিদিন গড়ে প্রায় $2 বিলিয়ন করে খরচ হয়েছে। এই খরচের মধ্যে শুধু যে মিসাইল বা বোমার দাম ধরা হয়েছে তা নয়, বরং ধ্বংস হয়ে যাওয়া সৈন্য ঘাঁটিগুলো নূতন করে তৈরি করা, শূন্য হয়ে যাওয়া অস্ত্রের মজুদ পুনরায় পূর্ণ করা এবং যুদ্ধে সরাসরি জড়িত 55,000 আমেরিকান সৈন্যের মেডিকেল এবং লজিস্টিক সাপোর্ট দেওয়ার বিশাল খরচও এতে অন্তর্ভুক্ত। আর এই ভয়াবহ পরিস্থিতির কারণেই ডোনাল্ড ট্রাম্পের কট্টর সমালোচক এবং আমেরিকার সেনেটর বার্নি স্যান্ডার্স অত্যন্ত কড়া ভাষায় ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি একদম বাস্তবসম্মত একটি পয়েন্ট তুলে ধরেছেন যে ইরাক এবং আফগানিস্তানের মতো আবারও একটি ব্যর্থ যুদ্ধের নামে এখন ইরানের সাথে সংঘাতের অজুহাতে বিলিয়ন বিলিয়ন ডলার একেবারে জলের মতো ভাসিয়ে দেওয়া হচ্ছে। অথচ খোদ আমেরিকার সাধারণ মানুষের শিক্ষা, চিকিৎসা এবং বাসস্থানের মতো মৌলিক প্রয়োজন মেটানোর জন্য তাদের সরকারের কাছে কোনো টাকা নেই বা কমতি হয়ে গেছে। আমেরিকার ভিতরেই এখন এই প্রশ্ন জোরালো হচ্ছে যে ট্রাম্প প্রশাসন যাকে বিরাট সাফল্য বলে দাবি করছে, বাস্তবে তা আমেরিকার অর্থনীতির মেরুদণ্ড ভেঙে দেওয়ার একটা আয়োজন ছাড়া আর কিছুই নয়। এবার দর্শক, জিওপলিটিক্যাল দাবার সবচেয়ে ইন্টারেস্টিং চালটিতে নজর দেওয়া যাক। ইরান শুধু যে আমেরিকার অর্থনীতিতেই আঘাত করেছে তা নয়, তারা অত্যন্ত নীরবে এবং কৌশলে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর ভিতরে একটা বিশাল ভাঙন ধরিয়ে দিয়েছে। ডোনাল্ড ট্রাম্প এবং ন্যাটোর ইউরোপিয়ান মিত্রদের মধ্যে যে ছোটোখাটো ফাটল ছিল তা এখন একটা গভীর খাদে পরিণত হয়েছে। গতকাল 1 মে 2026 তারিখে প্রকাশিত খবর অনুযায়ী মিডিয়ার সাথে কথা বলার সময় ডোনাল্ড ট্রাম্পকে যখন জিজ্ঞাসা করা হয় যে তিনি জার্মানির মতো ইটালি এবং স্পেন থেকেও আমেরিকান সৈন্য প্রত্যাহার করবেন কিনা, তখন তিনি অত্যন্ত স্পষ্টভাবে বলেন, অবশ্যই, আমি কেন সেটা করব না। ট্রাম্প প্রকাশ্যেই অভিযোগ করেছেন যে ইটালি এই যুদ্ধে আমেরিকাকে কোনো ধরনের সাহায্য করেনি এবং স্পেনের আচরণ ছিল আমেরিকার জন্য চরম হতাশাজনক এবং ভীতিকর। দেখুন, এখানে আসল কারণটা যদি আমরা বিশ্লেষণ করি তাহলে দেখব ট্রাম্প মূলত এই কারণে ক্ষুব্ধ যে তিনি যখন ইরানের উপর চাপ সৃষ্টির জন্য হরমুজ প্রণালীর মতো অত্যন্ত স্পর্শকাতর রুটে আমেরিকার নৌবাহিনীর পাশে ইউরোপের যুদ্ধজাহাজ চেয়েছেন, তখন এই ন্যাটো মিত্ররা সরাসরি আমেরিকাকে একা ফেলে পিছটান দিয়েছে। তারা গ্লোবাল শিপিং রুট পাহারার নামে আমেরিকার এই যুদ্ধে জড়াতে রাজি হয়নি। পেন্টাগনের ভেতরের খবর হলো যেসব ন্যাটো মিত্র এই যুদ্ধে আমেরিকার অন্ধ অনুসরণ করছে না, তাদের বিরুদ্ধে রীতিমতো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আলোচনা চলছে। পরিস্থিতি এতই খারাপ পর্যায়ে পৌঁছেছে যে স্পেনকে ন্যাটো জোট থেকে সাসপেন্ড করার মতো চরম পদক্ষেপ নিয়েও কথা হচ্ছে। আপনাদের নিশ্চয়ই মনে আছে গত মাসের অর্থাৎ এপ্রিলের একটি খবরের কথা, যেখানে ট্রাম্প প্রশাসন স্পেনের উপর সম্পূর্ণ বাণিজ্যিক নিষেধাজ্ঞা আরোপ করার সরাসরি হুমকি দিয়েছিল। দেখুন, এর পেছনের জিওপলিটিক্যাল কারণটা ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। স্পেন তাদের নিজেদের মাটিতে থাকা ফৌজি ঘাঁটিগুলো আমেরিকাকে ব্যবহার করতে দিতে সরাসরি অস্বীকৃতি জানিয়েছিল, যে ঘাঁটিগুলো ব্যবহার করে আমেরিকা মূলত ইরানের উপর একটা বড় ধরনের সামরিক হামলার পরিকল্পনা করছিল। স্পেনের এই সিদ্ধান্ত আমেরিকার গ্লোবাল হেজিমনি বা বিশ্বজুড়ে তাদের যে একটা দাদাগিরি আছে তার গায়ে একটা বিশাল ধাক্কা লেগেছিল। এখানে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিসংখ্যান আমাদের মাথায় রাখতে হবে, যা সাধারণ খবরের ভিড়ে অনেক সময়ই হারিয়ে যায়। আমেরিকার সামরিক বাহিনী যে শুধু মধ্যপ্রাচ্যে বা আরব দেশগুলোতেই বসে আছে তা কিন্তু নয়। ডিসেম্বর 2025 সরকারি পরিসংখ্যান অনুযায়ী ইউরোপের মাটিতে আমেরিকার প্রায় 68,000
স্থায়ী সৈন্য মোতায়েন রয়েছে। এর মধ্যে শুধুমাত্র জার্মানির মাটিতেই রয়েছে 36,400 জন আমেরিকান সৈন্য। অথচ জার্মানির নিজস্ব অত্যন্ত শক্তিশালী একটি সামরিক বাহিনী রয়েছে। ন্যাটো চুক্তির দোহাই দিয়ে আমেরিকা মূলত ইউরোপের মাটিতে তাদের এই বিশাল সৈন্যবাহিনী বসিয়ে রেখেছে নিজেদের গ্লোবাল পাওয়ার প্রজেকশনের জন্য। কিন্তু ট্রাম্প এখন এই সৈন্য উপস্থিতিকে একটি ব্ল্যাকমেলিং টুল হিসাবে ব্যবহার করতে চাইছেন। তিনি ইউরোপ থেকে সৈন্য কমানোর হুমকি দিয়ে মূলত সেই সব দেশকে শায়েস্তা করতে চাইছেন যারা তার আগ্রাসী ইরান পলিসির বিরোধিতা করছে। এর মানে হলো ইরান তাদের দূরদর্শী কৌশল এবং সামরিক সাহসিকতার মাধ্যমে সরাসরি একটা গুলি না ছুড়েও ন্যাটোর মতো বিশাল পশ্চিমা জোটকে দুভাগে বিভক্ত করার কাজে লেগে পড়েছে। ইউরোপের প্রধান দেশগুলো এখন খুব ভালো করেই বুঝতে পারছে যে আমেরিকার হয়ে এই যুদ্ধে জড়ালে মিসাইল হামলা এবং অর্থনৈতিক ধ্বংসযজ্ঞের যে ভয়াবহ পরিণতি হবে তার দায়ভার আমেরিকা নেবে না, সেটা তাদের নিজেদেরই পোহাতে হবে। তাই তারা নিজেদের জাতীয় স্বার্থ এবং নিরাপত্তাকে আমেরিকার স্বার্থের চেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। এখন আমাদের অত্যন্ত তীক্ষ্ণ দৃষ্টি রাখতে হবে যে ট্রাম্প কি সত্যি ইটালি এবং স্পেন থেকে সৈন্য সরিয়ে নিয়ে ন্যাটোর অস্তিত্বকে খাদের মুখে ঠেলে দেবেন, নাকি এটা শুধুমাত্র ইউরোপকে ভয় দেখিয়ে নিজেদের পক্ষে আনার একটা সস্তা কৌশল মাত্র। এবং এটাও দেখার বিষয় যে ইউরোপিয়ান দেশগুলো আমেরিকার এই অযৌক্তিক চাপের কাছে মাথা নত করে কিনা। দর্শক, আজকের এই গভীর বিশ্লেষণ থেকে একটা জিনিস অত্যন্ত গুরুত্বপূর্ণ, গ্লোবাল জিওপলিটিক্সে এখন আর পশ্চিমা বিশ্বের ওই একচেটিয়া আধিপত্য কাজ করছে না। আমেরিকা চাইলেই এখন আর পুরো বিশ্বকে তাদের আঙুলের ইশারায় নাচাতে পারছে না। তাদের নিজেদের ভিতরের অর্থনৈতিক সংকট এবং মিত্রদের সাথে আস্থার অভাব তাদেরকে ক্রমেই দুর্বল করে দিচ্ছে। এখন আপনারা এই পুরো পরিস্থিতিকে কিভাবে দেখছেন? ন্যাটোর এই অভ্যন্তরীণ ফাটল কি ভবিষ্যতে পশ্চিমা জোটের পতনের কারণ হতে পারে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপাতত এই বিশ্লেষণ এখানেই শেষ করছি। পরবর্তী বিশ্ব রাজনীতির আরও গভীর এবং বাস্তবমুখী বিশ্লেষণ নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।